আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাবো। একেবারে নজিরবিহীন ঘটনা। ইতিমধ্যেই গেম ওভার, বিজেপি ইন, তৃণমূল আউট। রাজ্য জুড়ে আছড়ে পড়েছে পরিবর্তনের ঝড়, নতুন সরকার গঠনের পথে। পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি। তারপরেও নাছোড় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ আঁকড়ে ধরে রাখার বাসনা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনি কি মানতে পারছেন না জনতার রায়ে এখন তিনি ক্ষমতাচ্যুত? না হলে এখনো তার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে জলজল করছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এখনো সেখানে নিজেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলে পরিচিত করছেন। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ বা এক্স হ্যান্ডেল খুললেই এই পরিচয় দেখা যাচ্ছে। সমাজ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে মমতার ছবির নিচে দুটি পরিচয় উল্লেখ করা আছে। একদিকে তিনি তৃণমূলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন, দ্বিতীয়ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখন প্রাক্তন শব্দটি জুড়ে যাওয়ার কথা, কিন্তু মমতার কোনো সমাজ মাধ্যম অ্যাকাউন্টে তা করা হয়নি। নামের আগে সমাজ মাধ্যমেও প্রাক্তন জুড়তে নারাজ মমতা। নির্লজ্জতার আর কত পরিচয় দেবেন? বাংলার মানুষের রায়কে ডোন্ট কেয়ার করে পদত্যাগ পর্যন্ত করেননি, দেশের ইতিহাসে যা বিরল। দলের লজ্জাজনক হারের পরেও কেন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যা সম্ভব নয় তা জেনেও কেন পদত্যাগ করতে চাইছেন না তিনি? গণতান্ত্রিক পদ্ধতিতে কি কোনো বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্নই তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবিধান অমান্য করে বঙ্গ রাজনীতির ইতিহাসকে বিশ্বের দরবারে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, বললেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। বঙ্গ রাজনীতিকে, বাঙালির রাজনীতির গৌরবকে সারা বিশ্বের দরবারে একেবারে হাস্যকর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই মহিলা যথেষ্ট ছিলেন। ভারতীয় সংবিধান, ভারতীয় গণতন্ত্র সম্ভবত এমন তামাশার শিকার ইতিপূর্বে আর কখনোই হয়নি। তিনি সংবিধান তো মানবেন না, তার সঙ্গে জড়িত প্রথা, রীতিনীতি কোনো কিছুর প্রতি তার শ্রদ্ধা নেই, এবং সার্বিকভাবে তিনি কেবলমাত্র নিজেকে ছাড়া কিছু বোঝেন না। এই যে নার্সিসিস্ট চরিত্রের মানবী এবং অনবরত মিথ্যেবাদী, ক্ষমতালোভী চরিত্রটা আজকে মানুষের কাছে আরো বেশি বেশি করে প্রকাশিত হয়ে পড়ছে। জনপ্রিয়তা তৈরি হয়েছিল, তার ঠিক বিপরীত বিন্দুতে তিনি আজকে এসে দাঁড়িয়েছেন। এটাই ইতিহাসের করুণ পরিণতি। ইন্ডিয়া জোটের মাধ্যমে রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করছেন মমতা। 100 আসনে হারানো হয়েছে বলে দাবি করে প্রোফাইল বদল না করাটা মনস্তাত্ত্বিক ডিক্টেটরশিপের উদাহরণ, বললেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। আপনি বলতে পারেন মেকানিজম। আমি এটাকে আমরা বিজ্ঞানে বলি যে ড্যানিয়াল ডিফেন্স মেকানিজম। অর্থাৎ আমি ডিনাই করছি, তার সরকারের এন্টায়ার 15 বছরে দেখবেন তিনি ডিনাই করে গেছেন। প্রশাসনিক কর্তা, আমরা বারবার আপনাদের চ্যানেলে বারবার বলেছি যে সিএম যেটা যিনি পাওয়ার বাট উইথাউট রেসপন্সিবিলিটি, অর্থাৎ ক্ষমতা এনজয় করবো, রেসপন্সিবিলিটিটা আমি নেব না। এইটা ছিল তার টেনিয়রের 15 বছরের ক্ষমতা, যেখানে তিনি মুখে বলছেন মামাটি মানুষের সরকার, কিন্তু কার্যত রাজ্য চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রথম। দ্বিতীয়, এটার একটা পলিসিগত কৌশলগত দিকও আছে। আমি যেটা বারবার বলছি, দেখুন যে ইন্ডিয়া জোট বা তার আগের জোট 19-এর 24-এর তিনি তৈরি করলেন, নিজে হাতে ভেঙে দিয়ে বেরিয়ে আসলেন। সেই ইন্ডিয়া জোটকে এই ক্রাইসিস টাইমে ইন্ডিয়া জোটের মাধ্যমে তার এই রাজনীতিতে ভেসে থাকার একটা প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছেন, এবং এই কারণে তিনি বারবার বলছেন, জেনেও বলছেন, জেনে যে তার রিজাইন দেওয়া না দেওয়াতে কি আসে যায় না, আর রিজাইন না দিয়ে তিনি রাজনীতিতে ভেসে থাকলেন এবং ইচ্ছাকৃতভাবে একটা সংখ্যা বললেন যে আমাকে 100টা সিটে হারানো হয়েছে, অর্থাৎ 80টা সিটে আমি জিতেছি, আরো 100টা সিটে হারানো হয়েছে, আমি এখনো জনপ্রিয় নেত্রী। এটা ইন্ডি জোটের মাধ্যমে তার শরিকদের মাঝখানে ছড়িয়ে দিয়ে সর্বভারতীয় স্তরে কিন্তু তিনি ভেসে রইলেন রাজনীতিতে। এই ভেসে থাকাটাও তার একটা পলিসির পার্ট। সার্বিকভাবে মমতা ব্যানার্জির এই প্রোফাইল চেঞ্জ না করাটা, এটা যেমন তার একটা মনস্তাত্ত্বিক ডিক্টেটরশিপের উদাহরণ, দ্বিতীয় এটা একটা কৌশলও। সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে এই পরিস্থিতিকে একটা ফ্রিকিশ ইনসিডেন্ট, অর্থাৎ খামখেয়াল হিসেবে দেখা যেতে পারে। বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ মন্ত্রিসভাও অস্তিত্বহীন। তারপরেও চেয়ারের লোক ক্ষমতার মায়া ত্যাগ করতে পারছেন না। 3 বারের মুখ্যমন্ত্রীর কি এই আচরণ মানায়? ক্যালকাটা নিউজ।